করেছিল এবং আন্দোলন করেছিল, আজকে তারা তারা কি বুঝতে পারছে? তারা কাকে আনলো ক্ষমতায় এবং কি অবস্থায় আছে? আমার ওই মেয়েদের কাছেও একটু জানতে ইচ্ছে করে। হ্যাঁ, আমি নাই, আমি লাশের উপরে লাশ ফেলে ক্ষমতায় থাকতে চাইনি। আর তাছাড়া আসলে মূল লক্ষ্যটা ছিল রেহানা ও আমাকে হত্যা করা। 15ই আগস্ট আমার পরিবারের সবাইকেই হত্যা করেছে, শুধু আমরা 2 বোন বিদেশে ছিলাম বলেই বেঁচে গিয়েছিলাম। আজকে আমাদেরকে হত্যা করবে, এটাই তার প্ল্যান। ইউনূসের প্ল্যানটা আরো বেশি। আমাদের ছেলে মেয়ে তাদেরকেও রেহাই দিচ্ছে না। আমি 15 বছর একটানা ক্ষমতায় ছিলাম, বা তার আগেও ছিলাম। আমি আমার ছেলে মেয়েদের জন্য তো কিছু করিনি। আমি যা কিছু করছি আমার জনগণের জন্য। জনগণ ভালো থাকবে, জনগণ উন্নত জীবন পাবে, সেটাই ছিল লক্ষ্য। আর 32 নম্বর বাড়িটি উত্তরাধিকার সূত্রে আমি আর রেহানা পাই, কিন্তু আমরা তো ব্যক্তিগতভাবে ওটা ভোগ দখল করতে যাইনি। আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব সারা জীবন এদেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন। এমনকি তিনি সরকার প্রধান হয়ে, রাষ্ট্রপ্রধান হয়েও কিন্তু ওই বাড়িতেই ছিলেন। ওই বাড়ি থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দেন। আর ওই বাড়িতেই তো তাকে নির্মমভাবে হত্যা করা হয়। কাজে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই বাড়িতে আমাদের অধিকার নাই, বাংলাদেশের জনগণের অধিকার। আমরা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট গঠন করি, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর নির্মাণ করি, এবং আমরা ট্রাস্টে এই সম্পত্তিটা সম্পূর্ণভাবে দান করে দিই। সবাইকে হত্যার পর সেই বুলেটের দাগ, রক্ত মাখা কাপড়, জিনিসপত্র যা ছড়ানো ছিটানো ছিল, আমি নিজে সেগুলি গুছিয়ে রাখি এবং আমরা সেই স্মৃতি জাদুঘর করি। কত দেশ বিদেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, অনেকেই এই বাড়িটা আসে, দেখে। তারা কত সুন্দর সুন্দর কমেন্ট পর্যন্ত লিখে রেখে যায়। কি দুর্ভাগ্য আমাদের। 5ই আগস্ট 2024 সালে সেই বাড়িটি প্রথমে আগুন দিয়ে পোড়ানো হলো। এরপর 5 ফেব্রুয়ারি 2025 এসে বুলডোজার দিয়ে ওই বাড়িটি ভেঙে গুড়িয়ে শেষ করে দিল। একটা বাড়ি, যে বাড়িটা আমি জনগণকে দান করে দিয়েছিলাম, আমরা 2 বোন, জনগণের সম্পত্তি, যে বাড়িটার স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাস ধারণ করে থাকে, আজকে সেই বাড়িটা নিশ্চিহ্ন করে দেওয়ার কি উদ্দেশ্য থাকতে পারে? আমি ঠিক জানি না, বুঝি না। খালি এটুকুই বুঝি, 81 সালে বাংলাদেশে ফিরে এসে ওই বাড়ির স্মৃতি যা আমাকে বারবার শক্তি দিয়েছে, সাহস দিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে, ওই সিঁড়ির কাছে বসেই আমি মনে হতো যে আমার বাবা মা ভাইদেরকে আমি অনুভব করতে পারি। আর সেখান থেকে শক্তি সঞ্চয় করে সংগ্রাম করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করতে সক্ষম হয়েছি। আমাদের সেই স্মৃতিটুকুও আজকে কেড়ে নিয়ে গেল। তারপরেও যদি বাংলাদেশের মানুষ ভালো থাকতো, বলার কিছু ছিল না। কিন্তু আজকে বাংলাদেশের মানুষ তো ভালো অবস্থায় নেই। নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি, এই রোজার সময় কত মা বোন হয়তো না খেয়ে, শুধু পানি খেয়ে রোজা থাকতে হচ্ছে। ইন্ডাস্ট্রি বন্ধ একের পর এক, অথবা পুড়িয়ে দেওয়া হয়েছে। চাকরিচ্যুত করা হচ্ছে সরকারি অফিসারদের, যেখানে পুলিশ, সামরিক, বেসামরিক কেউ রেহাই পাচ্ছে না। আমাদের ছেলে মেয়ে ছাত্রলীগ করা অথবা যোদ্ধাদের সন্তান নাতিপুতি, তারা পড়াশোনা করতে পারবে না। বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, তাদের সার্টিফিকেট কেড়ে নেওয়া হচ্ছে,
তাদের অপরাধটা কি? আওয়ামী লীগের কম করে হলো প্রায় ৩-৪ হাজার নেতা কর্মী এবং তাদের পরিবার পরিজন সহ হত্যা করা হয়েছে। প্রায় 50 থেকে 60 হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আর এই মামলায় আবার আসামি প্রায় 5 লাখের মতো আসামি, ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান জীবন জীবিকা সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। আওয়ামী লীগের অপরাধটা কি? আওয়ামী লীগ কি অপরাধ করেছে? আওয়ামী লীগের দেশের স্বাধীনতা নিয়ে দিয়েছে, এটাই কি অপরাধ? আওয়ামী লীগ মানুষের পেটের ভাতের ব্যবস্থা করেছে, পুষ্টির ব্যবস্থা করেছে, শিক্ষার ব্যবস্থা করেছে, চিকিৎসার ব্যবস্থা করেছে, বিনা পয়সা ওষুধ দিয়ে চিকিৎসা করা, মাতৃমৃত্যু হার কমিয়েছে, শিশু মৃত্যু হার কমিয়েছে, দারিদ্রের হার কমিয়েছে। এগুলি কি আওয়ামী লীগের অপরাধ? সাধারণ মানুষ ভালো থাকবে, সাধারণ মানুষের জীবন মান উন্নত হবে, তৃণমূল পর্যায় পর্যন্ত মানুষের জীবন মান আমরা উন্নত করতে সক্ষম হয়েছি, সেটাই যেন বড় অপরাধ হয়ে গেছে। এই প্রশ্নের উত্তর কে দেবে? আজকে ক্ষমতায় বসে থেকে শুধুমাত্র প্রতিহিংসা পরায়ণতা ছাড়া আর তো কিছু দেখি না। সেটা হলো আওয়ামী লীগকে শেষ করো, আর আমরা দুই বোন, আমাদের ছেলে মেয়ে, আমাদের পরিবার পরিজন বা আওয়ামী লীগ যারা করে তাদের পরিবার পরিজন, তাদেরকে হয়রানি মামলা, সাধারণ মানুষকে জীবনে নিরাপত্তা নাই, তারা নিরাপদে চলতে পারে না, শান্তিতে ঘুমাতে পারে না, যে কোনো সময় যে কেউ কি আমরা ছাত্র সমন্বয়ক বলেই এক বাড়িতে ঢুকলো, লুটপাট করলো, ভাঙচুর করলো, বাড়ি সার্চ করতে গেল। এটা কি ধরনের বর্বরতা? কোনো শাসন নেই, আইন নেই, বিচার নেই, কেউ মামলা করতে পারবে না, মামলা করার অধিকার নাই, মামলা করতে গেলেও সেখানে লাঞ্ছিত হতে হয়, সে নারী পুরুষ যেই হোক তাকে লাঞ্ছনা করা হয়। মেয়েরা খেলাধুলা করতে পারবে না, বাজারহাট করতে পারবে না। বাংলাদেশ তো এরকম ছিল না, সকলের সমান অধিকার, মানুষের জীবন জীবিকার সব সুযোগ আজকে কেড়ে নেওয়া হচ্ছে। শুধু ক্ষমতায় যারা যে কয়জন আছে রাতারাতি তাদের আঙুল ফুলে কলা গাছ হচ্ছে, এক একজনের সম্পদের মালিক হয়ে যাচ্ছে। এই অবস্থা চলতে দেওয়া যায় না। 7ই মার্চে জাতির পিতা বলেছিলেন 7 কোটি বাঙালিকে দাবায় রাখতে পারবা না। আজকে আমাদের জনসংখ্যা বেড়েছে, আমরা 17 কোটির উপরে। ওই মুষ্টিমেয় কিছু ওই দালাল ছাড়া, যারা স্বাধীনতা বিরোধী এবং যারা এভাবে মানুষ হত্যা করে, ওই খুনি হত্যাকারী এবং ইনুসের যে চালা চামুন্ডাগুলি আছে, ওগুলি ছাড়া আপামর জনসাধারণ আজকে তারা যে কষ্ট পাচ্ছে, সমস্ত স্মৃতি মুছে ফেলার চেষ্টা স্বাধীনতার, কিন্তু ওই বাড়ি ভাঙলেই কি স্মৃতি মুছে যাবে? মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এভাবে অন্যায় অবিচার করলেই কি মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে পারবে? পারবে না, কখনো পারেনি। 75 সালে জাতির পিতাকে হত্যার পর জিয়াউর রহমানও চেষ্টা করেছিল, কিন্তু মুছতে পারেনি। খালেদা জিয়া ক্ষমতা এসেও চেষ্টা করেছিল, বুঝতে পারেনি। কাজী আজকে আপনারা যারা এখানে সমবেত হয়েছেন এই 7ই মার্চে, আমি তো মনে করি যে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, এই অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজকে সাধারণ মানুষ, আমার শ্রমিকরা কষ্ট পাচ্ছে, তাদের চাকরি নেই, কাজ নেই, দিন মজুর রিক্সাওয়ালা থেকে শুরু করে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, তাদের দুর্বিষহ জীবন। কই আমরা ক্ষমতায় থাকতে তো অবস্থা ছিল না। একজন দিন মজুর মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ উপার্জন করত, অন্তত সে তার দুবেলা পেট ভরে খেতে পারত, তার জীবনটা অর্থবহ ছিল, তার সে যে পরিশ্রম করতো অন্তত সেই উপযুক্ত পারিশ্রমিক সে
উপার্জন করতে পারতো। এবং আমি তো বস্তিবাসীর জন্য ফ্ল্যাট বানানো শুরু করেছিলাম, তাদেরকে ফ্ল্যাট দেবো। আমি বিনা পয়সায় ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর দিয়ে দিচ্ছিলাম, যে কোনো মানুষ বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন গৃহহীন ঠিকানাবিহীন থাকবে না। আজকে সবকিছু বন্ধ। আমরা যে শিশুদেরকে বৃত্তি উপবৃত্তি দিই ছাত্রছাত্রীদেরকে, সেটা বন্ধ। আমরা সামাজিক নিরাপত্তা 116টা প্রজেক্ট আমরা কার্যকর করেছিলাম, সেগুলি সব বন্ধ। মুক্তিযোদ্ধা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সব বন্ধ। সেই টাকাগুলি গেল কোথায়? 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে আসলাম, ইতিমধ্যে সেখানে প্রায় 2,500 কোটি টাকার তো সব প্রজেক্ট বন্ধই করে দিয়েছে। প্রায় 2 লক্ষ কোটি টাকা সব কাজ বন্ধ। হাজার হাজার টাকাগুলি কোথায়, তারা কোথায় নিয়ে গেল, কি করলো, সেটাই তো প্রশ্ন। এমন এক লোক ক্ষমতা বসেছে যে লেবারদের অর্থ আত্মসাৎ করে লেবার কোর্টে সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ডক্টর ইউনূস। গ্রামীণ ব্যাংকের টাকা, গ্রামীণ ফোনের টাকা মানি লন্ডারিং করে সেই টাকাগুলি যে আত্মসাৎ করেছে এবং বিদেশের সম্পদের পাহাড় গড়েছে, তার জন্য তার বিরুদ্ধে 5টা মামলা হয়েছে দুদকে। ক্ষমতা এসেই তার ক্ষমতা এসে জন্য প্রথম কাজই ছিল তার মামলাগুলি আগে সরিয়ে ফেলা। 666 কোটি টাকার ট্যাক্স পাওনা, সেই মামলা রায় হওয়ার কথা ছিল 6 আগস্ট, তাও বন্ধ, সেটাও বাতিল করে দিয়েছে। একদিকে নিজে ট্যাক্স দেবেন না, তার শিল্প প্রতিষ্ঠান প্রায় 54টা কোম্পানি সে করে, সবকটা কোম্পানির নিজেই চেয়ারম্যান। এখনো প্রধান উপদেষ্টা বসে আছে সরকার। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যে একটা কোম্পানিকে লাভজনক করতে পারে না, সে একটা দেশ চালাবে কিভাবে? আবার নিজেই দেখলাম বিবিসি বা ওই স্কাই নিউজে বললো তার কোনো অভিজ্ঞতা নাই, তিনি একটা নতুন জায়গায় এসেছেন, তিনি চালাতে পারেন না। তো বাবা, চালাতে পারো না তো ছেড়ে দাও না কেন? কেন মানুষের উপরে জুলুম অত্যাচার? মানুষ খুন করে, মানুষের ঘর বাড়ি নষ্ট করে, মানুষের জীবন জীবিকা কেড়ে নেওয়ার কি অধিকার আছে তার? কাজে এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, মাঠে নামতে হবে। সকলে মিলে নামতে হবে এই জন্য যে একে বিদায় না দিলে বাংলাদেশে শান্তি আসবে না, সমৃদ্ধি আসবে না। এই বাংলাদেশকে ধ্বংস করতে চায়, কারণ তার এখানে তো কিছু নেই। সে তো বিদেশে অঢেল সম্পদ বানিয়েছে, গরিব মানুষকে ক্ষুদ্র ঋণ দিয়ে বৃহৎ আকারে সে সুদ খেয়ে এই টাকা নিয়েছে, বিদেশে সম্পদে পাহাড় গড়ে বসে আছে। কাজে তাকে এইভাবে আর মানুষের সর্বনাশ করতে দেয়া যাবে না। তাই সবাই ঐক্যবদ্ধ হতে হবে এবং এই ইউনূস যে অবৈধ, তাকে হটিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা, সাংবিধানিক ধারা ফেরত আনতে হবে। তার জন্য প্রত্যেকেই যার যার জায়গা থেকে গণমানুষের সাথে যোগাযোগ করুন। কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা সকলের সাথে যোগাযোগ করা, আমাদের নারী সমাজ সবাইকে নিয়ে একসাথে মাঠে নামার জন্য সবাই প্রস্তুত হন এবং মাঠে নামেন, নেমে প্রতিবাদ করেন। আপনাদের এটাই আজকের দিনে, এটাই হবে আমাদের লক্ষ্য। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ বিজয় বাঙালি জাতির হবেই, কারণ বাঙালি জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না, যে কথা জাতির পিতা বলে যাচ্ছেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। প্রধানমন্ত্রী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের মাঝে এত ব্যস্ততার মাঝেও উপস্থিত হয়েছেন। ধানমন্ডি 32 গ্রুপে আমি অ্যাডমিন সহ আমাদের উপদেষ্টারা সহ সবার সবাই প্রস্তুত হয়ে মাঠে নামেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। খোদা হাফেজ। আপনার নেতৃত্বে
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। জয় শেখ হাসিনা, শেখ হাসিনা।